আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ধারাবাহিক আয়োজনের ১০ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা সমাধান করব ৩১৬ থেকে ৩৫০তম প্রশ্ন। তো চলুন আমরা প্রতিদিন যেভাবে সলভ করি আজকেও প্রতিদিনের ন্যায় সলভ করব। তবে আ যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে খাতা কলম নিয়ে খাতাতে আপনি ম্যাথগুলা খুব দ্রুততর সময়ের মধ্যে করবেন। এবং আনসারে আপনি হচ্ছে কয়টা রাইট করতেছেন, কয়টা ভুল করতেছেন, অন্তত কয়টা ভুল হচ্ছে সেগুলো ক্রস দিবেন। যেমন ধরেন ভুল হচ্ছে, একটা করে ভুল হচ্ছে, একটা করে ক্রস দিচ্ছেন। দিয়ে ক্লাস শেষে নিজেকে জাজ করবেন যে ৩৫টা প্রশ্নের মধ্যে আপনি কয়টা পাচ্ছেন। এইটা হচ্ছে জাজ করতে হবে। ঠিক আছে? তো সবকিছু ক্লিয়ারলি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে জয়েন করেছেন জানাবেন। ঠিক আছে? ওকে। আমাদের এবং যারা যুক্ত হয়েছেন তারা ক্লাসটি মানে সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। যেই সকল সার্কেল নিয়ে ক্লোজ ফ্রেন্ড যদি একসাথে ক্লাস আপনারা করে থাকেন তাকে মেনশন দিয়ে ক্লাসে ডেকে নেবেন। চট্টগ্রাম থেকে জয়েন করেছেন জয় ভাই, তারপরে নেত্রকোনা থেকে মামুন ভাই জয়েন করেছেন, তারপরে আহমেদ রাসেল ভাই বরিশাল থেকে ক্লাসটি করছেন। টাঙ্গাইল থেকে সাব্বির ভাই পেয়েছেন, আরও অনেকেই কমেন্ট করেছেন, উপরে চলে গিয়েছে, দিনাজপুর থেকে শোনা যাচ্ছে। ওকে, শারমিন আপু। তাহলে আমরা প্রথম নাম্বার প্রশ্নটা আমি একটু দিই, আপনারা করার চেষ্টা করুন। যেহেতু এইগুলা টপিকগুলো আমরা আলোচনা হয়েছে, দেখবেন যে আমরা যেগুলা টপিক আলোচনা করেছি আগে একটা প্রশ্নের ব্যাখ্যাতে করেছি, সেগুলো আপনার কিন্তু এখন রাইট করতে হবে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইবান্ধা থেকে জয়েন করেছেন, জামালপুর থেকে আরিফ ভাই জয়েন করেছেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কিশোরগঞ্জ থেকেও যুক্ত হয়েছেন উৎস ভাই, ক্লাস করছেন কিশোরগঞ্জ থেকে। তো চলুন, যারা যুক্ত হয়েছেন একটু সকলের উদ্দেশ্যে ক্লাসটি শেয়ার করে দিবেন। আমি একটু এই প্রশ্নের আলোচনা করি। একটি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত একক? বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্র জিনিসটা কি? চার বাহু যার সমান, যার চার বাহু হচ্ছে সমান, সে হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্র দেওয়া আছে, এর হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমরা ধরি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a মিটার করে। এবং আমরা জানি একটা বর্গক্ষেত্রের চারটা আমার কৌণিক বিন্দু থাকে। বিপরীত কৌণিক বিন্দুগুলো যুক্ত করলে আমরা সংযোগ রেখা টানলে যেই রেখাটা পাওয়া যায় তাকে কর্ণ বলা হয়। আর এটা এ আর এটা এ হলে কর্ণ সবসময় যেটা হয়, যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন, √2a কার মাধ্যমে আসছে? এটা সমকোণ যেহেতু, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। অতিভুজটা হচ্ছে √2a। তো কর্ণের দৈর্ঘ্য √2a ইকুয়াল দেওয়া আছে 4√2। তাহলে উভয় পক্ষ থেকে √2 যদি উঠাই দেন তাহলে a ইকুয়াল 4। যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a যদি 4 হয়, এখন বলতেছে তার ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে a এর উপর স্কয়ার, মানে a গুণন a। তাহলে দুইটা a যদি আমরা গুণ করি তাহলে 4 গুণন 4, 4 4 16 হচ্ছে আমার ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ৩১৬ নম্বরের সমাধানটা হলো। যাদের জানা ছিল না তারা নোট ডাউন করে রাখেন, কর্ণ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি। এবারে দেখুন, 500 টাকায় 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো। মানে একটা পণ্য যদি 500 টাকাতে আপনি বিক্রি করেন তাহলে 25% লাভ হয়। এই যে লাভ বা ক্ষতি কার রেসপেক্টে বলুন তো? এটা হয় আমি যে ইনভেস্ট করেছি, তার মানে আমি যে টাকা দিয়ে কোনো কিছু কিনেছি, আমার ক্রয় মূল্য। তাহলে সব সময় এই যে বিক্রি করেছি যে টাকা দিয়ে, সেটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে প্রশ্নে দেওয়া আছে বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা।
এখন এই 500 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে 25%। আর কি বলেছি ভাই, আমরা যেটা ইনভেস্ট করি সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য সবসময় 100% ধরে নিতে হবে যখন পার্সেন্টেজে থাকবে। তাহলে ক্রয় মূল্য 100% দিয়ে আপনি কিনেছেন, 25% আপনি লাভ করেছেন, তাহলে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ হয়ে বিক্রয় মূল্য হয়। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125%। এই 125% টাকাতে করলে, কনভার্ট করলে 500 টাকা হয়, প্রশ্নে সেটা বলা আছে। এখন ক্রয় মূল্য কত, তার মানে এই 100% ইকুয়াল হোয়াট, এইটা আমার প্রশ্নে চাচ্ছে। তাহলে আপনি কি করবেন, এই যে 125% ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 500 টাকা, সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে, 500কে 125 দিয়ে ভাগ, সুতরাং 100% ইকুয়াল কত হবে, 1% যেটা হবে 100% তার চাইতে বেশি হবে, আর বেশি হওয়া মানে গুণ করে বাড়ায় নিতে হবে। তাহলে 500 ডিভাইডেড 125-এর সাথে আমি এই যে 100টা গুণ করে দিব। এখন কাটাকাটি করলেই আমার আনসার বের হয়ে যাবে। যেহেতু 25 আমরা জানি, 125কে 25 দিয়ে কাটলে 5 25-এ 125, 100কে 25 দিয়ে কাটলে 4 25-এ 100, এই 5 দিয়ে 500কে কাটলে 100 হয়, 4 গুণন 100 400। কারা কারা সঠিক করেছেন একটু আমি কমেন্টটা দেখে নিচ্ছি। সবাই কমেন্ট করবেন, সবাই, মানে আমি কমেন্ট দেখছি না দেখছি এটা ফ্যাক্ট না। আপনি নিজে করে, আপনি ধরেন ফিল আপ করতেন বৃত্ত, এখন আপনি কমেন্ট করবেন, এবং আপনি যদি ভুল করেন তাহলে যেটা বলেছি আপনি ক্রস চিহ্ন দিবেন খাতায় একটা অংশ দিয়ে। এই যে প্রতি 35টা যে প্রশ্ন আমরা সমাধান করছি, কয়টা প্রশ্ন আপনি ভুল করতেছেন আর কয়টা প্রশ্ন রাইট করতেছেন, এইটা সবার শেষে কমেন্ট করবেন। এটা আমি ক্লাস শেষে অন্তত দেখবো আপনাদের কি অবস্থা, এবং এইটা সবসময় প্রোগ্রেস করতে হবে। আচ্ছা, 317 নাম্বার গেল। এখন বলেন এই প্রশ্নটা একটু পড়ুন। একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে, 14% ক্ষতিতে পণ্য বিক্রয় করেছে। তাহলে এই যে পার্সেন্ট ক্ষতিতে দেওয়া থাকবে বা পার্সেন্ট লাভে অমুক পার্সেন্ট, এই জায়গাগুলোতে আমার ক্রয় মূল্য সবসময় কত, ক্রয় মূল্য হচ্ছে আমার 100%, কারণ আমি যেটা ইনভেস্ট করেছি পুরো টাকাটা হচ্ছে আমার মূলধন, পুরো টাকাটা হচ্ছে 100%। এখন এই 14% যদি আমার লস হয়ে যায়, 100% থেকে 14% যদি আমার লস হয়ে যায়, তাহলে বিক্রয় মূল্য প্রথম অবস্থায় কত হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে প্রথম অবস্থায় আমার 100 থেকে 14 বিয়োগ দিলে 86%। এবারে বলতেছে যদি সে 221 টাকা বেশি বিক্রি করত, তার মানে 221 টাকা বেশি মূল্যে বিক্রি করত, এই যে টাকা দিয়ে বিক্রি করায় 14% লস হয়ে গেছে, তার চাইতে যদি 221 টাকা বেশি মূল্যে বিক্রি করত, তাহলে তার 12% লাভ হয়ে যেত। 12% লাভ হলে বিক্রয় মূল্য ভাই কত হবে, 100-র সাথে আমার 12 যোগ করতে হবে, এখানে 14 মাইনাস আর এখানে 12 যোগ করতে হবে, তাহলে 112%। এখন বলতেছে তার ক্রয় মূল্য কত, একটু খেয়াল করেন। এই যে 86 থেকে, এই যে 86 থেকে 112, এই দুইটা ডিফারেন্সই কিন্তু করে দিচ্ছে এই 221 টাকা। তার মানে 112 থেকে 86 বিয়োগ করলে কত, 12 আর 14 দুইটা যোগ করে দিলে কত হয়, 26%। এই 26%ই আসলে কি আমার এই যে 221 টাকা। 26% যদি 221 টাকা হয়, 1% তাহলে কত, 221 ডিভাইডেড বাই 26, সুতরাং 100% ইকুয়াল কত, এইটার সাথে আমার 100টা গুণ হবে। ঠিক আছে, এখন কাটাকাটি করে যেটা হবে সেটা আনসার। আমরা যদি কাটাকাটি করি, 3 দিয়ে যদি আমরা কাটি, সরি, আমরা যদি হচ্ছে প্রথম 2 দিয়ে কাটি, এখানে 50 থাকতেছে, এখানে 13 থাকতেছে। এবার যদি এখানে কাটি, 13 1 কে 13, আর 22 থেকে 13 বিয়োগ দিলে থাকতেছে 9, আর এই 1 নিয়ে গেলাম, এবং 7 13 হচ্ছে আমার 91, তাহলে 17 আর 50, 17 গুণন 50, 16 গুণন 50, 16টা 50-এ হয় 800 টাকা, 850 টাকা হচ্ছে এখানে আনসার। তাহলে 850 টাকা আনসার। এবার এইটা আমি পুরো প্রসেসটা দেখালাম। গত দিনে কিন্তু বলেছিলাম যদি আমার ক্ষতি থাকে, একবার ক্ষতি আর আরেকবার লাভ, মানে উল্টা। প্রথমে বলা হয়েছে 14% ক্ষতি, এবার একটা অংশ টাকা বাড়ালে আমার লাভ হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে ক্ষতি আর লাভ কি, পরস্পর উল্টা। তাহলে এই দুইটার যোগফলই, তার মানে এই 14% আর 12% যোগ দেওয়া মানেই কিন্তু 26%। এই যে 112 থেকে 86 বিয়োগ করলে, তার মানে 14 আর 12 যোগ করে দিবেন, এই 14 আর 12 যোগ করলে 26%। সো এই 26% ইকুয়াল চোখ বন্ধ করে 221, 100%-এর ভ্যালু বের করতে হবে।
ইয়েস, গ নাম্বার। নিশাত তাবাসসুম আপু বলছে, আরিফ ভাই বলছে, জয় ভাই বলছেন, আরো অনেকেই কমেন্ট করেছেন, সবাই কমেন্ট করবেন। এবারে দেখেন বলতেছে 319 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা 6 টাকা হার সুদের হার দেওয়া আছে আর ইকুয়াল 6 টাকা, 100 টাকাতে 6 টাকা, 6/100 সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হইছে। সুদে আসলে মানে সুদ আর আসল যোগফল, আর 450 টাকা এইটা হচ্ছে আমার মূলধন। এখন বলতেছে কত সময়ে এন এর মান বের করতে বলছে, কত সময়ে এন এর মান ইকুয়াল হোয়াট। তাহলে আপনারা যদি আয় বের করে নিতে চান, মুনাফাটা কত হবে, সুদ আসল থেকে যদি আসলটা বিয়োগ করে দেন, খালি সুদটা থাকে, তাহলে 558 থেকে যদি আপনি 450 যদি বিয়োগ করেন, তাহলে 801 108 থাকতেছে, 108 টাকা হচ্ছে আমার মুনাফা। আর আই ইকুয়াল আমার কি জানি, পি এন আর। তাহলে 108 ইকুয়াল পি এর ভ্যালু দেওয়া আছে 450 গুণন এন আমরা জানি না, এন এর মান বের করতে হবে, আর হচ্ছে আমার 6/100। এখন যদি ক্যালকুলেশন করি, এখানে 3 আর এখানে 50, 2 দিয়ে কাটলে 50 দিয়ে এখানে কাটলে হচ্ছে 9, 50 দিয়ে কাটলে কত হচ্ছে 9 হচ্ছে 9। এবারে যদি আমরা কি করি, তাহলে এই পাশে থাকতেছে আমার, এই পাশে হচ্ছে আমার থাকতেছে, আর একটু আমরা চিকন করি, 108, আর এই পাশে থাকতেছে 9, 3 6 18 গুণন হচ্ছে আমার এন। তাহলে এন ইকুয়াল কত হচ্ছে 108 ডিভাইডেড বাই 18। আমরা যদি প্রথমে অর্ধক করে ফেলি, তাহলে এখানে হচ্ছে 54 আর এখানে হচ্ছে আমার 9। এবার আমরা জানি 6 নং 54, তার মানে 6 বছর লাগতেছে। ঘ নাম্বার হচ্ছে আনসার। এই আপনার 4 বছর হয়েছে, আমার 6 বছর হইলো কেন? আমি কি ক্যালকুলেশনে ভুল করছি নাকি? 4 18 কি করে হয়? 6 18, 5 18, 5 18 90, ঠিক আছে, 4 বছর। সবাই 4 আনসার দিচ্ছেন, আমি কি কোথায় ভুল করেছি বলেন? 3 নং 27, ইয়েস, এখানে ভুল, 3 ছিল, তাহলে 27 এন, ঠিক আছে, সঠিক, আপনারা সঠিক আনসার করেছেন। 108, 27 দুগুণে 54, তাহলে 4, সুন্দর। ওখানে খেয়াল করি নাই, দেখছেন একটা জায়গায় মানে যদি খেয়াল না করা হয় তাহলে কি ঘটনা ঘটে। এবার যে আপু আমি 4-এর পরে বলছি, আপনাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। কারণ আমি দেখেন মানে নিজে যেটা করবেন, আমি তো কোনো ভুল করি না, একটা জায়গাতে খামখেয়ালিপনার কারণে ভুল হয়েছে, অসতর্কতার কারণে। আমি কিন্তু কোথাও সূত্র ভুল করি না, আমি ওইটা জানি, এবং আমি যখন করেছি আমার বিশ্বাস ছিল যে আমি তো কোনো জায়গায় ভুল করব না, সেই জায়গায় আমি 6 বলেছি। এখন বাকিগুলা কিভাবে 6, মানে এই লাইভে আপনারা কেমনে এটা পরিবর্তন হয়ে গেলেন? এটা তো দেশের খুবই মানে মানে খুবই খারাপ অবস্থা এটা প্রকাশ করে। যেমন ধরেন রাজনৈতিক নেতারা যখন বলে, তো জনগণ ভাবতেছে যে ঠিক ভুল বলতেছে নেতা, কিন্তু নেতা যখন বলছে যে এটা ঠিক কিনা, সবাই বলছে ঠিক। তো আপনারা কিন্তু অনেকেই আপনারা ঠিক ছিলেন, আমি ক্যালকুলেশন এক জায়গায় ভুল করার কারণে কিন্তু আমার 6 আসছে। এখন এই সময় আবার ঘুরে গেছেন অনেকে, আমার দলে চলে আসতেন, তা আমি তো ভুল করছি। এগুলা করবেন না, ঠিক হইতে হবে, নিজের আনসারে মানে হইতে হবে। বার্ষিক 8% সরল সুদে কত টাকা, কত টাকা মূলধনের কথা বলতেছে, পি ইকুয়াল হোয়াট, 6 বছরে এন 8%, আর এর ভ্যালু দেওয়া আছে 8 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। সরল সুদে আসলে 1036 টাকা হবে, সুদে আসল, সুদ আর আসল এ দ্বারা প্রকাশ করা, এ হচ্ছে পি প্লাস আই। তো গত দিনে কিন্তু একটি আমি সূত্র দেখিয়েছিলাম যে কিভাবে খুব সহজে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর, 2 লাইনে করা। আজকে আর দেখাচ্ছি না কিভাবে তৈরি করা, কারণ আমি অবশ্যই আপনাদের নোট রাখতে হবে একদিন করলে। তাহলে পি ইকুয়াল এ ডিভাইডেড 1 প্লাস এন আর। এবার যদি আপনারা যদি করেন, এ হচ্ছে আমার কত, এ হচ্ছে 1036, আর 1, এটা আমরা বাংলায় দিই 1 প্লাস এন, আর এন হচ্ছে আমার কত 6 বছর, আর হচ্ছে আমার কত, আর হচ্ছে 8 ডিভাইডেড বাই 100। এবার একটা কাজ করি, এখানে আমরা 8 ডিভাইডেড বাই 100 মানে কি 0.08, 2 ঘর আগে পয়েন্ট, ঠিক আছে, তাহলে 0.08। এইটা যদি হয়
তাহলে 6×8 = 0.48 হবে, 0.48, আর একের সাথে যোগ করলে 1.48 আর 1036। এখানে 2 ঘর আগে দশমিক আছে, এটা আপনি যদি নিচে উঠায় দেন তার মানে নিচে 100 দিয়ে গুণ করা, উপরেও আপনি 100 দিয়ে গুণ করে দেন, উপরেও এবং 100 দিয়ে গুণ করে দেন। এবারে এইরকম মুহূর্ত আসলে কিন্তু আপনি পরীক্ষার হলে এই কাটাকাটিটা একটু যথেষ্ট কঠিন হবে। আপনি অর্ধেক করতে পারেন, নিচে অর্ধেক করলে নিচে হবে আপনার কত 74 দুগুণে 148, আর উপরে হবে আমার 518। একে আবার অর্ধেক করতে পারেন, এখানে 37 হইলো, এখানে হচ্ছে আমার 2 1 1 5, তারপরে হচ্ছে 9। এখন এইটা দিয়ে এটাকে কাটলে ভাগ করলে হয় হচ্ছে 7। তো ভাগ করলে 7 আমার জানা আছে, আমি দিয়ে দিলাম, কিন্তু আপনারা কিভাবে করবেন প্রশ্ন কিন্তু থেকে যায়। আমি কিন্তু 7 বলে চলে যেতে পারি, কিন্তু এই যে এই ক্লাসের মাধ্যমে একটু টেকনিক যেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে এসে আপনাকে অপশন থেকে আইডিয়া নিতে হবে কোনটা হইতে পারে। এখন অপশনে আপনি দেখতেছেন, দেখেন এখানে তো 100 আলাদা আছে, সো এইটা দিয়ে 148 দিয়ে এইটাকে কাটলে 7 হবে নাকি 5.5 হবে নাকি 5 হবে নাকি 4.5 হবে। এখন আইডিয়া করেন, উপরে আছে 1036 আর নিচে আছে 148। আইডিয়া করেন তো, সবাই জানেন যে 5 তো হবে না, কারণ 148কে অর্ধেক করলে তো 5 দিয়ে গুণ করলে তো কোনো সময় হাজারের উপর যাবে না, অবশ্যই 5 আর 10-এর মাঝামাঝি কোনো কিছু দিয়ে গুণ করতে হবে, তখনই আপনি কিন্তু বুঝে ফেলবেন এর 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 148 দিয়ে যদি আপনি 1000 ইয়েকে ভাগ করেন তাহলে 7 পাওয়া যায়, তখন এই 100 সাথে গুণ হয় 700 হয় আনসার। তো এই অ্যাপ্রক্সিমেশনের ক্ষমতাটা থাকা লাগবে। যখন আপনি তখন এটা দেখি সরাসরি আপনি করে দিবেন না, আপনি একটু চেক করে নেবেন যে 148 গুণন 7, এবার দেখবেন 1036 আসে কিনা। এই গুণটা খুব দ্রুত দিতে পারবেন, কিন্তু ভাগ করতে গেলে কষ্টের মধ্যে পড়তে হবে, যেহেতু বড় ভাগ। 37 দিয়েও যদি আপনি ভাগ করতে যান, 259কে যদি 37 দিয়েও ভাগ করতে যান, তো এটাতে তো 25 আছে। আপনি তো ওইভাবে অ্যাপ্রক্সিমেশন 7 ধরে মানে করলে সহজে করতে পারবেন, ঠিক আছে, এইটা অ্যাপ্লাই করবেন। না, সবগুলা ম্যাথ পরিচিত লাগে নাই, সবগুলা ম্যাথ পরিচিত লাগে নাই, অনেকগুলা টাইপ আমরা করে ফেলছি, এই জন্য হচ্ছে এই ম্যাথগুলো আপনার কাছে পরিচিত লাগতেছে, কারণ আপনি ওইটা পারেন। যখন পুরা ম্যাথ বইটা আপনার সব ম্যাথ পরিচিত মনে হবে, তখন আপনার কাছে মনে হবে যে ম্যাথের প্রিপারেশন আমার হইছে। বুঝতে পারতেছেন কিছু? যখন পুরা সবকিছু মনে হবে যে এইভাবেই আমাদের ক্লাসগুলো সাজানো, এক থেকে আজকে 10তম ক্লাসে এসে বলতেছেন পরিচিত মনে হচ্ছে, যখন 30তম ক্লাসে থাকবেন তখন পুরা ম্যাথ বইটাই আপনার পরিচিত মনে হবে ইনশাল্লাহ। এবার দেখেন, আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায়, আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় আগে যে বেতন ছিল তার চাইতে 5% বৃদ্ধি পেয়েছে, দিয়ে তার বেতন আসলে পরিমাণে 6000 টাকা বেড়ে গেছে। 5% বৃদ্ধি পাওয়ায় 6000 টাকা বেড়ে গেছে। আহসানের বেতন আগে কত ছিল ভাই? তার মানে 5% বাড়াতে 6000 বাড়ছে, মানে 5%-এর ভ্যালুই হচ্ছে 6000 টাকা। এখন আগে কত ছিল? তাহলে আগে অবশ্যই যেটা ছিল সেটাকে আমার আগে ছিল ধরেন যেটা, সেটা মোট, সেটা 100%, কারণ আগের বেতনেরই তো 5% বাড়ছে। আমাদের যে ইনক্রিমেন্ট হয়, তো কার সাথে ইনক্রিমেন্ট হয়? আমাদের মূল বেতন যেটা বর্তমানে যেটা পাই সেইটার 5%। তার মানে এই যে আগে যেটা পাইতাম সেটা 100%, এর 5% হচ্ছে আমার 6000। এখন 100%, তার মানে 1% ইকুয়াল কত? 6000 ডিভাইডেড বাই 5, সুতরাং 100% ইকুয়াল কত হবে? 100 দিয়ে গুণ, 6000 গুণন 100, নিচে হচ্ছে 5, ক্যালকুলেশন করলে 20, 6 20 1,20,000 টাকা। বুঝতে পারতেছেন? এই হচ্ছে ব্যাপারগুলো, এইগুলা যদি খুব মনোযোগের সহিত করবেন, এবং এই একটা ম্যাথ করা মানে আপনি যদি মনে করেন যে আমি শুধু একটা ম্যাথ শিখেছি, তাহলে কিন্তু ভুল হবে। ওই বেতনের এইরকম টাইপের ম্যাথ প্রচুর আসে, প্রচুর আসে। তো কোনো জায়গায় 2% দেওয়া থাকবে, কোনো জায়গায় বলবে 10% বাড়ানোতে তার বেতন 2000 টাকা বেড়ে গেছে, কোথাও 5% 15% বাড়ানোতে তার বেতন 4000 টাকা বেড়ে গেছে, তখন প্রশ্ন করবে। এবার দেখেন, দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 51 বলা আছে, দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যা, তাদের পার্থক্যের 1/4 13 বলা আছে। এবার বলতেছে সংখ্যা দুইটি কত? সংখ্যা দুইটি আপনার ইচ্ছা হলে এ বি ধরতে পারেন, আপনার ইচ্ছা হলে এক্স ওয়াই ধরতে পারেন, তবে বাসায় আপনি যেটা ধরবেন এটাই, মানে বাসাতে একটাই নির্দিষ্ট ধরবেন, যেন পরীক্ষার হলে চলক কোনটা ধরবো এই নিয়ে কোনো টেনশন না হয়, ঠিক আছে? তাহলে আমি ধরি এ আর বি,
বলতেছে তার অর্ধেকের যোগফল, তার মানে a প্লাস বি, a/2 প্লাস b/2 ইকুয়াল বলতেছে 51। এখানে আমরা 2 যদি আমরা লসাগু করি তার মানে উপরে a প্লাস বি থাকতেছে, এইটা হচ্ছে 51। তাহলে a প্লাস বি ইকুয়াল 51 দুগুণে 102। এবার বলতেছে এই এদের তাদের পার্থক্যের আমরা ধরে নেই এটা বড় ছিল, তাহলে পার্থক্য মানে বিয়োগফল একটা থেকে x মাইনাস ওয়াই, সরি a আর b ধরছি তো a মাইনাস বি, তাহলে a মাইনাস বি একে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার হবে হচ্ছে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে হচ্ছে 13। তাহলে a মাইনাস বি এই 4 দিয়ে গুণ করলে 4 13 হচ্ছে আমার 52। এখন দেখেন এইটা আমরা আপনাদেরকে শিখিয়েছি যে a প্লাস বি আর a মাইনাস বি থাকলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টার মান, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটার মান। দুইটা যদি আপনি যোগ করেন, দুইটা যদি যোগ করেন তার মানে a আর b কেটে যাবে, যোগ করলে 2a ইকুয়াল হচ্ছে আমার কত 102 আর হচ্ছে 52 154, আর 2 দিয়ে 154 কে ভাগ করলে কত হয়ে যাবে, তাহলে 77 হবে a এর ভ্যালু। এখন b কত হবে, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতে হবে, তার মানে 50, 2b ইকুয়াল 50, b ইকুয়াল তাহলে 25। ঠিক আছে, খ নাম্বার হচ্ছে আনসার। ঘ কি করে হয়, 25 আর 56 কি করে হয়, 25 আর 56 কি করে হয় বলেন তো। খ হবে আনসার 322, খ হবে আনসার 25 আর 77। যারা ঘ দিয়েছেন ভুল দিয়েছেন। এবার 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, কালকের প্রশ্নের ব্যাখ্যাতে এটা বলেছিলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। মনে রাখার জন্য কিন্তু একটা কোডও বলেছিলাম 100 থেকে, সেটা হচ্ছে 44, 44 এর অর্ধেক 22, তারপরে 322 আর 321। এইটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে, 11 থেকে 20 এর মধ্যে, 21 থেকে 30 এর মধ্যে, তারপরে দুইটা হচ্ছে 31 থেকে 40 এর মধ্যে, এইভাবে 91 থেকে সরি 322 321, লাস্টে এইটা একটা হচ্ছে আমার 91 থেকে 100 এর মধ্যে। ঠিক আছে, একটা থাকে অনলি ওয়ান। এবারে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে 3 দিয়ে ভাগ করা যাবে। কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায় ভাই, সেটা হচ্ছে 3 এর গুণিতক সংখ্যাকে, গুণিতক তার মানে নামতা করলে যে গুণফলটা আসে, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, তার মানে 3 6 9 12 15 18 21 24 27 30 33, 3 3 করে বাড়তেছে। ঠিক আছে, এবার তার মানে এই যে 3 3 করে বাড়তেছে, এখন আপনি যদি 100 কে 3 দিয়ে ভাগ করেন, তার মানে 100 কে 3 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাই 33, কারণ 3 33 হয় 99, তার মানে 99 কে ভাগ যায়, তাহলে 33 গুণন 3, 3 33 99। তার মানে 1 থেকে 100 এর মধ্যে কয়টা গুণিতক আছে, 1 থেকে 100 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য আছে 33টা সংখ্যা। এবারে 99 এর পরে 99 100 3 দিয়ে ভাগ যায় না, 1 3 দিয়ে ভাগ যায় না, 102 কিন্তু 3 দিয়ে ভাগ যায়। এবার যদি 200 এর মধ্যে কয়টা আপনার ভাগ করা যায় 3 দিয়ে, তাহলে 200 কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন 3 6 18, তাহলে 2 আছে 0, আবার 3 6 18, তাহলে 1 থেকে 200 এর মধ্যে কয়টা আছে 3 দিয়ে ভাগ করতে পারবেন, 66টি সংখ্যা আছে যেটাকে আপনি 3 দিয়ে বিভাজ্য মানে 3 দিয়ে ভাগ করা যায়, বা 3 এর গুণিতক আছে কয়টা 66টা। তাহলে 1 থেকে 100 এর মধ্যে আছে 1 থেকে 100 এর মধ্যে আছে 33টা, আর 1 থেকে 200 এর মধ্যে আছে 66টা। তাহলে এই 66 থেকে যদি আপনি 33 বিয়োগ করেন থাকতেছে কত 33টা, এটা হচ্ছে 101 থেকে 200 এর মধ্যে আছে, 101 থেকে 200 এর মধ্যে আছে 33টা। এখন যদি বলতো 201 থেকে 300 এর মধ্যে কয়টা আছে, তাহলে 300 কে আপনার 3 দিয়ে ভাগ করতে হইতো 100টা, 100টা। তাহলে 1 থেকে 200 এর মধ্যে আছে কত 66টা, তাহলে 100 থেকে 66 যদি আপনি বিয়োগ করেন তাহলে 34টা, এইটা আছে 201 থেকে, এইটা আছে 201 থেকে 300 পর্যন্ত কয়টা থাকতেছে 34টা। ভালো করে খেয়াল করবেন, না হলে আবার অনেকে ভুল বুঝবেন, মনে করবেন 1 থেকে 100 এর মধ্যে 33টা, আবার 101 থেকে 200 এর মধ্যে 33টা, আবার
201 থেকে 300-র মধ্যেও মনে হয় 33টা, কিন্তু 201 থেকে 300-র মধ্যে কিন্তু 34টা। ঠিক আছে, এই ব্যাখ্যাগুলো জেনে রাখা লাগবে এবং কনসেপ্টটা মাথায় ক্লিয়ার রাখতে হবে, খাতায় নোট রাখতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31, 43 ভাগশেষ থাকবে। তো এইরকম অনেকগুলো সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে যদি আমরা ভাগ করি, তাহলে তাকে অনেকগুলা আমাদের ধারাবাহিকভাবে যদি কি অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট ডিফারেন্স বের করব। 20 আর 15 ডিফারেন্স কত? 5। 20 আর 25 ডিফারেন্স কত? 5। 25 আর 30 5। 31 আর 36 5। 43 আর 48 5। কতদিন কিন্তু শিখিয়েছে এইরকম অন্তর যদি সমান হয়, তাহলে আমাদের নির্ণেয় ওই সংখ্যাটি কি হবে? হবে তাদের লসাগু মাইনাস এই যে অন্তর, কমন যে অন্তর এখানে 5। এখন লসাগু আমরা বের করি। লসাগু যদি বের করি 20, 25, 30, 36, 48, 2 দিয়ে ভাগ যায় 30, 36, তাহলে 10, 25, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 18, 24, আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5, 25, 15, 9, 12। এবার 2 দিয়ে আর ভাগ যাচ্ছে না, কারণ মাত্র একটাকে, অন্তত 2টাকে যদি ভাগ যাইতো তাহলে দিতাম। তো 3টাকে 2 এবার ভাগ দেওয়া, 3 দিয়ে ভাগ দিতে পারবো, কারণ 9কে 3 দিয়ে ভাগ যায়, 12কে 3 দিয়ে ভাগ যায়, 15কেও যায়। 3 দিয়ে ভাগ করলে 5, 25, 25কে যেহেতু যায় না, 15কে ভাগ যায়, 3 5 15, তাহলে 5, 3 3 9 আর 3 4 12। এবার 3 দিয়ে তো আর যাচ্ছে না, একটাকে যায়, 2 দিয়েও যাচ্ছে না, তাহলে সরাসরি 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে 5 1 5, 5 5 25, 5 1 5, তারপরে 3, তারপরে 4। এই হচ্ছে আমরা পেলাম। এখন আমরা হচ্ছে গুণ করে দেই। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। এবার 5 12 যদি 60 হচ্ছে, তারপরে আমরা কি 60, 5 ছক 30, 300। এবার 300 আর 3, তাহলে 300 আর 300, 3 দিয়ে গুণ করলে 900, 4 নং 3600, 4 দিয়ে গুণ করলে 900কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 3600। এই লসাগু হচ্ছে, তাদের লসাগু কত? 3600। এই 3600 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে থাকতেছে 3595। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, নোট ডাউন করে রাখতে হবে, এটা কিন্তু শর্টকাট টেকনিক। সুন্দর, অনেকেই আমার আগে বের করে ফেলছেন, এইটাই চাই। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল 54, গসাগু লসাগু দেওয়া আছে 18, তাদের গসাগু কত? দুইটি সংখ্যার লসাগু গুণন গসাগু সূত্রটি গতকালকে আমরা করিয়েছি। তাহলে লসাগু আর গসাগুর গুণফল হয় হচ্ছে সংখ্যা দুইটির গুণফল, সংখ্যা দ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে এখন লসাগু দেওয়া আছে কত? 18। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে এই যে এদের গুণফল ডিভাইডেড বাই লসাগু। এই লসাগুটা ওই পাশে, এই পাশে গুণ আছে, সমানের ওই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে। তাহলে 54কে 18 দিয়ে ভাগ করলে 3 18 54, তাহলে 3 হচ্ছে আনসার। খুবই সহজ, কিন্তু জানা না থাকলে, ফর্মুলা যদি জানা না থাকে তাহলে কিন্তু খুবই কঠিন। এই জন্য ফর্মুলাটা লিখে নেন যাদের জানা নাই। 3 হচ্ছে এখানে আনসার। এবারে আসেন, একটি বাঁশের অর্ধাংশ, এই বাঁশ দেখলে আবার অনেকে মানে রেগে যান যে এই বাঁশের ম্যাথই কেন করব। একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, অর্ধাংশ, দেখেন অর্ধাংশ মানে অর্ধেক, তাহলে অর্ধেক যদি মাটির নিচে থাকে আর উপরে, আমরা বললাম একটা জিনিসের অর্ধেক আছে মাটির নিচে, ভাই অর্ধেক মাটির নিচে থাকলে উপরেও অর্ধেক আছে, তাহলে অর্ধেক মাটির নিচে আর অর্ধেক আছে উপরে, আর 1/3 পানির মধ্যে, তো অর্ধেক তো আমার মাটির নিচেই আছে, আর বাকি অর্ধেকের মধ্যে আবার 3 ভাগের 1 ভাগ মানে 1/3, 3/1, এটা আবার পানির মধ্যে আছে, এবং 4 ফুট হচ্ছে পানির উপরে। তাহলে এই যে মাটির উপরে আছে অর্ধেক,
এই অর্ধেক থেকে যদি 3/1 ভাগ যদি বিয়োগ করে দেয় তাহলে বাকিটুকু পানির উপরে আছে উপরে। তো বিয়োগ যদি করি 2 আর 3 এর লসাগু 6, তাহলে এখানে 3 মাইনাস 3 দুগুণে 6 2, তার মানে 1 6, তার মানে 6/1 এটাকে কি বলবো বলেন তো? 1/6। তাহলে এটাকে বলবো 6/1 তাহলে 6/1 এইটা ভ্যালু দেওয়া আছে, বলা আছে এটার ভ্যালু দেওয়া আছে 4। ভাই 1 ভাগ যদি 4 হয়, 1 ভাগ যদি 4 হয় মানে 1 ভাগ যদি 4 আমার কত 4 কি 4 ফুট হয়, তাহলে পুরাটা কয় ভাগ? পুরাটা হচ্ছে 6 ভাগ। তাহলে 6 ভাগ হচ্ছে 4 ছক 24। খুবই সিম্পল ম্যাথ, সুন্দর। ঠিক আছে, অনেকেই পেরেছেন। আকলিমা আক্তার, তারপরে আরিফুল ইসলাম, উৎস দেবনাথ, তারপরে শিপ্রা খাতুন, সবাই আনসার করবেন। এবং কিন্তু যেটা বলেছি, যেটা পারবেন না ওটা কিন্তু ক্রস দিবেন, কারণ আপনি কয়টা পারতেছেন না। যদি যদি 35টার মধ্যে 17টার উপরে পারেন তার মানে আপনি এভারেজ ম্যাথ পারেন। ঠিক আছে, আর যারা মানে অর্ধেকের 50%-এর নিচে, তাহলে আপনি বিলো এভারেজ রয়েছেন, আপনার একটু বেশি সময় দিতে হবে। আর যারা 50টা পারতে মানে 50% পারবেন, এরা আসলে একটু প্রস্তুতি নিলেই হবে। ঠিক আছে, এবারে দেখেন এই ধরনের ম্যাথের জন্য আমি কি বলেছিলাম। এই ধরনের ম্যাথের জন্য আপনি যেটা করবেন, উপরে পয়েন্টের পরে 1 ঘর, এখানে 2 ঘর, 3 ঘর আর 3 ঘর, তাহলে পয়েন্টের পরে 6 ঘর, নিচে পয়েন্টের পরে 2 ঘর আর 2 ঘর, পয়েন্টের পর 4 ঘর, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে থাকতেছে 2। তাহলে পয়েন্টের পরে 2 ঘর আমরা অ্যাড করতে হবে, মানে এই যে এই পয়েন্টগুলো বাদ দিব। এবার পয়েন্ট বাদ দিলে উপরে 1 গুণন 1 গুণন 1 আর নিচে 20 গুণন 2। ঠিক আছে, পয়েন্ট বাদ দিলে এখানে কিন্তু 20 থাকতেছে, এখানে কিন্তু 2 থাকতেছে। এখন 1 3টা 1 গুণ করলে একই থাকে, আর হচ্ছে 20 দুগুণ 40। এবার এইটাকে আমরা ক্যালকুলেশন সহজে কিভাবে করতে পারি, 40কে 4 গুণন 10 লিখতে পারি। দেখেন একটু ক্যালকুলেশন ফলো করবেন, না হলে আবার 1কে 40 দিয়ে ভাগ করতে গেলে কিন্তু আপনাকে ভাই এইভাবে ভাগ করতে হবে। 40 দিয়ে ভাগ করা যায় না, একটা পয়েন্ট নেই, একটা শূন্য নেই, তারপরে আর একটা শূন্য নিব, এখানে একটা শূন্য দিব, এরকম করে করা লাগবে। সো এই আমি কিন্তু টেকনিকটাই দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। ওই নিয়মে না করে 40কে যখন আমরা 1/4 গুণন 10 করলাম, এবার আমরা যে 1কে 2 দিয়ে ভাগ করলে যে 0.5, অর্ধেক মানে 0.5, আর 1কে 4 দিয়ে ভাগ করলে 4/1 মানে 0.25, এইটা কিন্তু সবাই জানি। আবার যেমন 1কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 0.333, এগুলো কিন্তু আমরা সবাই জানি। অন্তত 1কে 2 দিয়ে ভাগ করলে কত, 1কে 4 দিয়ে করলে কত, 1কে 3 দিয়ে করলে কত, এটা জানি। সো 1কে এই যে 4 দিয়ে যদি করেন তাহলে 0.25, আবার 10 আছে নিচে, তাহলে আমরা জানি 1-এর ডানে একটা শূন্য দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিকের পরে আর একটা শূন্য বেড়ে যাবে, তাহলে 0.025। আর এই যে উপরে 6টা আর নিচে 4টা, এই 6 থেকে 4 বিয়োগ করে আরো কিন্তু 2টা এক্সট্রা শূন্য বসাতে হবে, তাহলে এর জন্য পয়েন্টের পরে আরো 2টা এক্সট্রা শূন্য বসায় দেন, তাহলে 0.3025, 0.3025 ঘ নাম্বার হচ্ছে আনসার। অনেকেই ভুল করেছেন, গ নাম্বার বলতেছেন, অনেকেই ভুল করছেন, এইটা কিন্তু ভুলে গেছেন, এগুলো করা যাবে না। সব নোটগুলা করে নেন, ভুলে যাচ্ছেন কিন্তু। ঘ নাম্বার হবে আনসার। এই যারা ভুল করতেছেন, ভুল করা যাবে না। 1 কিলোগ্রাম মানে 1 কেজি। 1 কেজি চালের দাম, যদি কোন যুগের কথা বুঝতেই পারতেছেন, যদিও এটা অনেক আগের প্রশ্ন, এই জন্য ওই সময় ওইটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, বাট এখন কিন্তু সংখ্যাটা বাড়াই দিবে। কিন্তু এই রকমের ম্যাথ যেন পারেন, এই জন্য ম্যাথটা দেওয়া। একটা হচ্ছে 1 কিলোগ্রামের দাম 8.5 টাকা হলে 1 কুইন্টালের মান মানে কত, 100 কেজি। 1 টন মানে 1000 কেজি। সো 1 কুইন্টালের দাম কত হবে, এই যে 1 কেজির সাথে 100 গুণ করে দিব, তার মানে 850 টাকা। কারণ 1-এর ডানে 2 শূন্য মানে 2 ঘর দশমিক উঠে যাবে, 2 ঘর ডানে চলে যাবে, 850 টাকা। ক নাম্বার হচ্ছে আনসার। এই জিনিসগুলো যেন মাথায় থাকে আপনাদেরকে, ঠিক আছে? না হলে কুইন্টালের হিসাব যদি ভুলে যান তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কিছুই হবে না। ঠিক আছে, এই কার কয়টা হলো এই পর্যন্ত একটু বলেন তো। 330। কি অবস্থা, কার কেমন হচ্ছে, মানে ভুল গেছে কয়টা এটা একটু জানান। কোনো এক স্থানের সপ্তাহের গড় তাপমাত্রা 30 ডিগ্রি, তার মানে এভারেজ 30।
প্রথম তিন দিনে গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। ভাই গড় যদি 30 হয় তো প্রথম 3 দিন, প্রথম দিন, 2 দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রথম দিনে 2 ডিগ্রি কম পড়ছে, দ্বিতীয় দিনে 2 ডিগ্রি কম পড়ছে, তৃতীয় দিনেও 2 ডিগ্রি কম পড়ছে। তার মানে মোট তো 3 দুগুণে 6 ডিগ্রি কিন্তু আপনার কি আছে, কম পড়ছে প্রথম 3 দিনে। এখন তার মানে পরের দিনগুলোতে এই 6 ডিগ্রি বেশি পড়ছে, না হলে তার এভারেজ গড় তো 30 হইতো না। এগুলো তো বুঝতেছেন। বললাম যে দুইজন বন্ধুর বয়সের গড় হচ্ছে 25 বছর। এখন একজনের যদি 23 বছর হয় ভাই, তাহলে ওই যে 25 থেকে যে 2 বছর কম, তাহলে আর একজনের বয়স অবশ্যই 25-এর চাইতে 2 বেশি, না হলে তো গড় 25 হইতো না। কারণ গড় 25 মানে 25 দুগুণে 50, দুইজনের যোগফল 50। তাহলে একজনের যদি 25 গড় থেকে যদি 2 কম হয়, তাহলে আর একজন কিন্তু গড় থেকে 2 বেশি হবে। সো এই যে 30-এর গড় যেহেতু প্রথম 3 দিনে 2 ডিগ্রি করে কম আছে, তাহলে 3 দুগুণে 6, এটা কিন্তু পরে কিন্তু বেশি হইতে হবে। তারপরে বলতেছে শেষ 3 দিনের গড় তাপমাত্রা 29 ডিগ্রি। ভাই শেষ 3-এও তো কাহিনী ঘটছে, 1 ডিগ্রি করে কম হয়েছে। তাহলে শেষ 3 ডিগ্রি, তাহলে শেষ 3 ধরেন এটা 1, 2, 3তম, এটা চতুর্থ দিন, মাঝে 5, 6, 7, এই 3 দিনে আবার কিন্তু 3 ডিগ্রি কম আছে। তার মানে এই 3ও কিন্তু আবার কি সবগুলা এই চতুর্থ নাম্বার দিনে অনেক হিট হইতে হবে। কত বেশি হইতে হবে? এখানকার 3 দুগুণে 6, আর এখানে 3 একে 3, এই 6 আর 3 যোগ করলে 9 হয়, এই 30-এর সাথে 9 যোগ করলে আমার 39 ডিগ্রি। না হলে তো গড় মান হইতো না 30 ডিগ্রি, কারণ গড় তো 30 হইতে হবে। ঠিক আছে? আর না হলে সমীকরণ দিয়ে করতে হবে। সমীকরণ দিয়ে করাও ইজি, খুব কঠিন না। এভাবে চিন্তা করলেই সবচেয়ে দ্রুততম সময় হয়। এ অনুপাত বি ইকুয়াল 2:3, বি অনুপাত সি ইকুয়াল 6:7 হলে এ আর সি এর মান কত? এটার জন্য আমাদের কি করতে হবে, এখানকার বি এর মান যেহেতু বি কমন, এখানকার বি দিয়ে এদিকে গুণ করবেন। এখানকার বি এর ভ্যালু আছে 3, তাহলে 3 6 18, 3 7 21, আর এখানকার বি দিয়ে এদেরকে আবার গুণ করবেন 6 দিয়ে, 6 দুগুণে 12 আর 3 6 18। তার মানে প্রথমটা হচ্ছে এ, তারপরেরটা বি, আর সবার শেষেরটা সি। তাহলে এ আর সি কত হবে ভাই? এ হচ্ছে আমার 12 আর সি হচ্ছে আমার 21। 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 3 7 21, 4:7। ঘ নাম্বার হচ্ছে আনসার। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3। তার মানে তার আয় যদি 5x হয়, তাহলে তার ব্যয় হচ্ছে 3x। তাহলে তার সঞ্চয় হচ্ছে আমার কত? 2x হচ্ছে তার সঞ্চয়। তার মাসিক সঞ্চয় যদি 10,000 টাকা হয়, তাহলে 2x ইকুয়াল কত? 10,000 টাকা। তাহলে x ইকুয়াল কত ভাই? 2 দিয়ে ভাগ করলে 5,000 টাকা x। তার মানে ওই x এর যে অনুপাত 5,000 টাকা, এখন বলছে তিনি কত টাকা আয় করেন? তিনি আয় করেন 5x টাকা। তাহলে x এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 5 5-এ 25,000 টাকা তিনি আয় করেন। গ নাম্বার একদমই সহজভাবে চিন্তা করবেন। এই যে দেখালাম যেভাবে, এভাবে। ঠিক আছে? এবার দেখেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। তার মানে পিতা যদি আমার 4x হয়, তাহলে পুত্র শুধু x, তাদের বয়সের গুণফল 256। তাহলে গুণফল 4x গুণন x ইকুয়াল 256। তার মানে 4x² ইকুয়াল 256। তাহলে x² ইকুয়াল কত হবে? 256 ডিভাইডেড বাই 4, 4 ছক 24, আর 25 থেকে 24 বিয়োগ করলে 1 থাকে, এই 6 নিয়ে আসলাম, 4 4-এ 16। এবার x² ইকুয়াল যদি 64 হয়, তাহলে x ইকুয়াল কত হবে? 8 হবে। তাহলে x ইকুয়াল 8 হবে মানে 4 8টা 32 হচ্ছে বাবার বয়স, আর ছেলের বয়স 8 বছর। এখন বলতেছে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত। 4 বছর পরে বাবার বয়স হবে 32 আর 4-এ 36, আর ছেলের বয়স হবে 8 আর 4-এ 12। অনুপাত করলে 12 দিয়ে 36কে কাটে 3 3 12 36, তাহলে 3:1 হচ্ছে আনসার, ক নাম্বার। সুন্দর। ঠিক আছে? এই যে অনেকে পেরেছেন এগুলা খুব সুন্দর করে নোট রাখতে হবে। এবার দেখেন এই ম্যাথটা দেখেন, এই ম্যাথগুলা কিন্তু খুবই জটিল। আমরা 3 জায়গায় নিছি, আরও কিন্তু অনেক জায়গায় কিন্তু এগুলো আসে। তো ম্যাথগুলা পড়লে খুবই জটিল মনে হবে। গত ক্লাসেও আমরা একটা ম্যাথ এইরকম টাইপের দেখিয়েছি। আজকে আরেকটু পেঁচানো,
ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। ধরেন এইটা ঢাকা, এইটা ধরেন টাঙ্গাইল, তো ৪৫ মাইল। এবার বলতেছে করিম ঘন্টায় ৩ মাইল হাঁটে, আর হচ্ছে রহিম আবার ৪ মাইল হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘন্টা পরে রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। একজন ঢাকা থেকে করিম, আর এখান থেকে রহিম। কিন্তু কথা থাকে যে এই রহিম ১ ঘন্টা যাওয়ার পরে ১ ঘন্টায় এ যাবে কত? করিমের বেগ ৩, তাহলে ১ ঘন্টায় ৩ মাইল গেলে আর অবশিষ্ট থাকবে কত? ৪৫ থেকে ৩ বিয়োগ করলে আর অবশিষ্ট থাকে হচ্ছে আমার কত? ৪২। তখন তার মানে দেখেন একটু চিন্তা করেন, ১ ঘন্টা পরে এ ৪২ মাইল হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আছে। এ যাচ্ছে, করিম যাচ্ছে ৩ মাইল পার বেগে, আর এ আসতেছে হচ্ছে আমার ৪ মাইল পার বেগে। এখন বলতেছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে। তো গতদিন কিন্তু ট্রেনের হিসাব করেছিলাম। তো কখন দেখা হবে? যখন বিপরীত দিক থেকে আসবে, তখন দেখার জন্য দুইজন মিলিত হওয়ার সময়, মিলিত হওয়ার সময় কি হবে? মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব ৪২, আর নিচে দুইজনের মানে বেগের যোগফল আপেক্ষিক ৭। তাহলে এখানে ৭ ৪২, তাহলে ৭ দিয়ে কাটলে ৬ ৭ ৪২, ৬ ঘন্টা পরে এখান থেকে ১ ঘন্টা পরে, তার মানে করিমের যাত্রা শুরু ১ আর ৬ ৭ ঘন্টা পরে, আর রহিমের এই দিক থেকে ৬ ঘন্টা পরে এক জায়গায় মিলিত হবে। তো রহিমের বেগ হচ্ছে আমার কত? রহিমের বেগ হচ্ছে ৪ মাইল পার ঘন্টা। ৬ ঘন্টাতে সে আসবে ৪ ছক ২৪, তাহলে ২৪ হচ্ছে মাইল পরে দেখা হবে। এই হচ্ছে আনসার। ঠিক আছে, এবারে পরেরটা দেখেন। পরেরটা হচ্ছে আমাদের ইয়ের ম্যাথ, মান নির্ণয়। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু মাইনাস থাকলে মাইনাস 2xy, শুধু মান বসাই দিবেন। এগুলা কেন দিচ্ছি বারবার? আপনি যেন হ্যাবিচুয়েট হয়ে ওঠেন এগুলার সাথে। ঠিক আছে, আলাদা আলাদা প্রশ্ন। এবার এখানে আবার স্কোয়ার করো, 18 থেকে আপনি 7 দুগুণ 14 বিয়োগ করলে হয় হচ্ছে 4 4 স্কোয়ারই চেয়েছে, কিন্তু এখানে খেয়াল রাখবেন স্কোয়ার না চাইলে রুট করতে হইতো, তখন 2 হইতো আনসার। এবার এই ম্যাথটা দেখেন, কিউবের, কতদিন কিন্তু আমরা কিন্তু এখন কিউবেও হাত দিয়ে দিয়েছি, কিউবও কিন্তু আমরা জানি। সো কিউবের সূত্র এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল কত হবে? এক্স প্লাস ওয়াই, এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস, কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। আর যদি এখানে মাইনাস হইতো, এখানে মাইনাস হইতো, আর এখানে প্লাস 3xy হইতো। সো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আছে 7, 7 এর উপর কিউব, মাইনাস 3 গুণন এক্স ওয়াই এর ভ্যালু 12 আর 7। এবার একটু খেয়াল করেন আমি ক্যালকুলেশনটা কিভাবে করি। এই যে শুধু ম্যাথ পারলেই হবে না, ক্যালকুলেশনও কিন্তু একটু ভালো করে দ্রুততর সময়ের মধ্যে করার চেষ্টা করতে হবে। এখানে 7 আছে, এখানেও 7 আছে 3টা, এখানে 7 আছে 1টা, তাহলে একটা 7 কমন নিতে পারবেন। তাহলে একটা 7 কমন নিলে 7 কিউব থেকে যদি আপনি 7 কিউব রে 7 গুণন 7 গুণন 7 লিখতে পারবেন। একটা 7 কমন নেওয়া মানে আরো দুইটা 7 আছে, তাহলে 7 আর 7 49, এখানে 49 আছে, মাইনাস 3 12 36। এবার 49 থেকে 36 বিয়োগ দিলে কত হয়? 13, 7 13 কত হয়? 7 13 91। দেখছেন, না হলে কিন্তু এই ম্যাথটা আপনার একটু সময় বেশি লাগতো। কমন নেওয়ার কারণে ম্যাথটা কত ছোট হয়ে গেছে, ক্যালকুলেশনটা ইজি হয়ে গেছে কমন নেওয়ার কারণে। উৎপাদক এখন পাটাপাট পেরে যাওয়ার কথা। তাহলে কত? 6, 6 দুগুণে কত হয়? 6 দুগুণে 12, তাহলে 3 4 12, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 3xy মাইনাস 6y স্কোয়ার। তাহলে 2, এখান থেকে যদি 2x কমন নেন তাহলে x মাইনাস 2y, আর এখান থেকে যদি 3 কমন নেন 3y যদি কমন নেন x মাইনাস 2y। এবার দেখেন x মাইনাস 2y যদি আপনি কমন নেন তাহলে এখানে থাকতেছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y। প্রতিদিন কিন্তু আমরা একটা করে উৎপাদক দেখতেছি, এই কারণেই যে উৎপাদক যেন আপনার শিখে যান এই সময়ের মধ্যে, এবং কোনোভাবেই যেন উৎপাদক আপনি ভুল না করেন, কোনোভাবেই যেন উৎপাদক আপনি ভুল না করেন। এবার গসাগুটা সবাই করবেন, গসাগুটা সবাই করবেন। দেখেন এক্স স্কোয়ার মাইনাস 3x, এখান থেকে x কমন নিতে পারেন, x মাইনাস 3, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 9, এটাকে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করতে পারেন,
এরপরে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দিলেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরেরটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, উৎপাদক বিশ্লেষণ, থ্রি তিনকে তিন এককে তিন, তাহলে আমরা 4 পেয়ে যাব, থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি। এক্স যদি কমন নেন এক্স মাইনাস থ্রি, মাইনাস যদি 1 কমন নেন তাহলে এক্স মাইনাস থ্রি। যারা আজকে নতুন ক্লাস করতেছেন তাদের কাছে কিন্তু ব্রেনে আসবে না, কিন্তু যারা ধারাবাহিক ক্লাস করতেছেন, এজন্যই বলি যে ধারাবাহিক ক্লাস করুন, এজন্যই বলি ধারাবাহিক ক্লাস করুন, তারা কিন্তু এগুলা খুব দ্রুত পারবেন। কারণ আমরা শুরুর দিকে কিন্তু এই উৎপাদকটা অনেক সহজ সহজ উৎপাদক নিচ্ছিলাম এবং স্লোলি আপনাদেরকে উৎপাদকটা বুঝিয়েছি। এখন যখন গসাগু করতে বলবে তখন কমন নিতে হবে। কমন কোথায় আছে দেখেন, এখানেও এক্স মাইনাস থ্রি আছে, এক্স মাইনাস থ্রি আছে, এক্স মাইনাস থ্রি আছে, সো গসাগু হবে এক্স মাইনাস থ্রি। আর যদি লসাগু বলতো ভাই কি হইতো, লসাগু যখন বলতো তাহলে কি হইতো, যেইটা কমন এক্স মাইনাস থ্রি আছে ওইটা তো নিবই, তারপরে যেগুলা কমন নাই, এখানে এক্স কমন নাই, তারপর এখানে এক্সটা গুলাও নিবে, এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন, এইটা আর এটা গুণ করে দিলাম, মানে শুরুরটাতে চলে গেলাম, এইটা হবে লসাগু, লসাগু। ঠিক আছে, গ নাম্বার রাইট, সুন্দর, অনেকেই পেরেছেন। এক্স এর মান কত হলে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 12 ইকুয়াল 16 হয়? এই জাতীয়র জন্য দেখেন আমার সেম বেজের উপরে a টু দি পাওয়ার x ইকুয়াল যদি a টু দি পাওয়ার y হয়, তার মানে এখানেও বেজে এখানেও বেজে সমান বেজ যদি হয় তাহলে পাওয়ারগুলাও সমান, সো আমরা লিখতে পারি x ইকুয়াল y। এখন এইরকম যখন কোনো ম্যাথ দেওয়া থাকবে 4x মাইনাস 12 ইকুয়াল 16, তখন বুঝে নেবেন বাম পাশে যেহেতু বেজ আছে কত 2, ডান পাশের সংখ্যাটাকেও 2 বেজের উপরে লিখতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 12, আমরা জানি 16কে আমরা 2 গুণন 2 গুণন 2 গুণন 2, কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 4টা 2, তার মানে 2 টু দি পাওয়ার 4 আকারে লেখা যায়। সো এইটাকে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 4। এখন কি বললাম, এইটারও বেস দেখেন 2, এইটারও 2, তার মানে এ তাহলে উপরের গুলা সমান হয়ে যাবে x ইকুয়াল y। সো উপরের 4x মাইনাস 12 ইকুয়াল হয়ে যাবে আমার কত 4। এখান থেকে আমরা 4x ইকুয়াল মাইনাস 12টা ওই পাশে গেলে প্লাস 12 হইলে 16 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল হয়ে যাবে 4। এই হচ্ছে আপনার প্রসিজার, পুরা প্রসেসটা হচ্ছে এইটা, 4 হবে আনসার। ঠিক আছে, ইয়েস। উম্মে কুলসুম, তারপরে রেজওয়ানাত, শরীফুল ইসলাম, হ্যাঁ অনেকগুলো আপু এবং হচ্ছে ভাইয়েরা সবাই পারছেন। ঠিক আছে, ওকে। আমি আজকে একটু দেখতে চাইবো যে কাদের কয়টা হয়েছে, আপনারা একটু ভালো করে সবগুলো কমেন্ট করবেন। এবার দেখেন এই ধরনের ম্যাথ কিন্তু দেখেন লগের আজকেরটা একটু জটিল মনে হচ্ছে, কি লগের জন্য বলেছিলাম লগ এ ভিত্তিক এ ইকুয়াল কিন্তু 1, মানে ভিত্তি এবং এখানকার যে ইয়েটা থাকবে আর্গুমেন্ট দুইটা যদি সমান হয় তাহলে আনসার আমার 1 হবে। সো এই দিক থেকে আমরা লগ 10 ভিত্তিক 10 ইকুয়াল 1, আবার আমরা লগ রুট 5 ভিত্তিক রুট 5ও করলে 1, আমরা যেটাই করি না কেন কিন্তু 1 হবে। লগ 5 ভিত্তিক লগ 5ও কিন্তু 1, 5 ভিত্তিক 5, মানে এর ভ্যালু তো যে কোনো কিছু হইতে পারে, যে কোনো একটা সংখ্যা হইতে পারে। এখন এখানে লগ 5 আছে, সো লগ 5, এই যে 3 রুট 5 এইটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3, শিখেছি কিনা বলেন তো। n মূল x থাকা মানে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n, 1 কে n দ্বারা ভাগ করা, তাহলে 3 থাকা মানে 1 কে 3 দ্বারা ভাগ করা, আর রুট থাকা মানে শুধু রুট, মানে কোনো কিছু এখানে না থাকা মানে এটা বর্গমূল, তার মানে 1 কে 2 দিয়ে ভাগ করা। এবার আমরা সূচকের আরেকটা সূত্র, অনেকগুলো সূত্র কিন্তু আজকে সূচক ও লগের এই একটা ম্যাথ সলভ করতে যায় দেখতেছি। দেখেন a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, যখন গুণ থাকে সেম বেজের তখন পাওয়ারগুলো যোগ হয় m প্লাস n। সো পরের লাইনে কিন্তু আমরা লিখতে পারি লগ 5 আর 5 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/2। এবার আরেকটা আমরা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে লগ এ ভিত্তিক বি টু দি পাওয়ার সি। এই যে এই পাওয়ারটা সবার উপরের পাওয়ারটা আমি সামনে নিয়ে আসতে পারি, সি সামনে নিয়ে আসতে পারি, লগ এ ভিত্তিক বি করতে পারি, তাহলে এই পাওয়ারটা কিন্তু আমার সবার উপরে আছে,
তাহলে একে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি 1/3 1/2 আর log 5 ভিত্তিক 5। এবারে আপনি এখান থেকে log 5 ভিত্তিক 5 মানে 1, তাহলে এটাকে নাই করে দিতে পারেন। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে আনসার হয়ে যাবে 3 আর 2 এর লসাগু 6, তাহলে 2 + 3 উপরে থাকতেছে 5, নিচে হচ্ছে 6। ঠিক আছে, এটা যখন আপনি বুঝে ফেললেন কারণ 1 আর 2 1/3, তখন তো আপনি এগুলার করার দরকার নাই, সরাসরি এখানে করে ফেলবেন, তখন হবে 5 আর 6 কিন্তু আনসার, খুব দ্রুতই করতে পারবেন। গ নাম্বার, ইয়েস গ নাম্বার হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার। দেখেন এই ম্যাথটা একটু দেখি, এই ম্যাথটা একটু দেখি, আমরা ধারার মধ্যে একটু টাফের মধ্যে আসতেছি। তো ধারাতে 1 5 9, তখন আমরা ধারার মধ্যে যেটা আপনাদেরকে বলেছি প্রথম দুইটার মধ্যে পার্থক্য করবেন, 1 আর 5 এর মধ্যে পার্থক্য 4, তারপর এটা পার্থক্য দেবেন 5 আর 4 এর মধ্যে পার্থক্য 4, তার মানে বুঝতেছেন প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত করে থাকবে, 4 করে থাকবে। এবং ধারার যোগফল বের করতে বলছে, ধারার যোগফলের সূত্র, ধারার যোগফলের সূত্র যাদের মুখস্থ নাই, n সংখ্যক এটাকে বলে সমান অন্তরের ধারা, আমরা কিন্তু একাধিক দিনে বলেছি। তাহলে n/2 a + l, এ হচ্ছে আমার কি, যারা ভুলে গেছেন তাদের জন্য এ হচ্ছে আমার প্রথম পদ, আর হচ্ছে এল হচ্ছে আমার কি, এল আমার হচ্ছে কি, এল হচ্ছে আমার শেষ পদ, আর এন হচ্ছে পদের সংখ্যা, পদ ও সংখ্যা কয়টা পদ আছে, আর এসটিএইচ মানে এন এন পদের যোগফল, এন পদের যোগফল, এখানে এন পদের যোগফল আমাদের বের করতে হবে। এখন আমরা তো এন কয়টা পদ আছে এটাই জানি না, 1 5 9 9 করতে করতে 81 পর্যন্ত, এর মধ্যে পদ কয়টা আছে আমরা কি জানি না। এই জন্য আমাদেরকে আর একটা সূত্র মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে পদ ও সংখ্যা। পদ ও সংখ্যা n ইকুয়াল শেষ পদ, শেষ মাইনাস শুরু মানে প্রথম পদ, ডিভাইডেড বাই অন্তর প্লাস হচ্ছে 1 1, শেষ পদ মানে এল, এল দ্বারা শেষ পদ বোঝায়, মাইনাস শুরুর পদ হচ্ছে এ, অন্তর হচ্ছে আমার ডি। তাহলে নতুন আর একটা টার্ম যেটা হচ্ছে অন্তর, এর আগের দিন আমরা এগুলো ব্যাখ্যা লিখেছি, তারপরে আজকে আবার দেখাচ্ছি যারা নতুন। ঠিক আছে, তাহলে আগে আমরা এখান থেকে কি বের করে নিব, আমরা এখান থেকে বের করে নিব কয়টা পদ আছে। তাহলে 81 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, প্রথম পদ 1, ডিভাইডেড অন্তর হচ্ছে 4 প্লাস হচ্ছে 1, তাহলে 81 থেকে 1 বিয়োগ করলে 80, 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 20 80 যোগ 1 21 হচ্ছে আনসার। এই 21 যদি আমরা এখানে বসাই দেই, 21 ডিভাইডেড বাই 2, আর এ কত, এ হচ্ছে 81, সরি এ হচ্ছে আমার 1, এ হচ্ছে কত, এ হচ্ছে 1, এল হচ্ছে 81, তাহলে এই যে 21 ডিভাইডেড বাই 2, 81 আর 1 যোগ করলে 82, এই কাটাকাটি করলে আমরা কত হয়, এখানে থাকতেছে হচ্ছে 41, 41 দুগুণ 82, তাহলে 21 আর 41 গুণ করলেই হবে আমার আনসার। তাহলে 21 4 1 কে 4, 4 দুগুণে 8 84, 1 6 8 861 হচ্ছে আনসার, খ নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সূত্র আমরা দেখেছি কয়টা, সূত্র এখানে কিন্তু আমরা দেখেছি দুইটা, একটা হচ্ছে এসটিএইচ এর এই সূত্রটা, আর আরেকটা হচ্ছে আমরা এন এর এই সূত্রটা। এই দুইটা সূত্র যেন আপনারা মুখস্থ থাকে। সূত্র যদি এইটা অ্যাপ্লাই করে আর একটু আমরা আরেকটা আজকে দিয়েছি, যেমন এই সূত্রটা যেহেতু নতুন, এই জন্য আপনারা এটার সাথে আরেকটু হ্যাবিচুয়েট হয়ে নেন। একটি সমান্তর অনুক্রমের পঞ্চম 5 নম্বর পদ হচ্ছে 18, 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত। তাহলে পঞ্চম পদ তার মানে S5, 5টি পদের যোগফল কত হবে, n ডিভাইডেড বাই 2 a প্লাস l। এখন দেখেন 5টি পদের যোগফল দেওয়া আছে 75, n এর মান দেওয়া আছে 5, তাহলে 5 ডিভাইডেড বাই 2, a এর মান বের করতে হবে, l এর মান দেওয়া আছে পঞ্চম পদ হচ্ছে 18, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 75 দুগুণে 150 ইকুয়াল 5 a প্লাস 18। এবার 5 দিয়ে যদি 150কে কাটেন তাহলে 5 30 150 30, তাহলে আমাদের এখানে কত হচ্ছে a প্লাস 18, এই 18কে ওই পাশে দিয়ে দিলে a 30 থেকে 18 বিয়োগ করলে 12 হচ্ছে আনসার, বুঝতেই পারতেছেন। সো এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আজকেই যেহেতু এইটা আমরা এতদিনের মধ্যে শিখলাম,
সূত্রটা যেন ভুল না হয়। এইভাবে কিন্তু আমরা পুরা মানে সবকিছুই কিন্তু শিখে যাবে, এমন কোনো সূত্র নাই যে আমরা করব না এই 1000টা প্রশ্নের মধ্যে। এবং সবাই ব্রেনে রাখতে পারবেন না, কারণ যাদের বেসটা অনেকটা দুর্বল তারা তো ব্রেনে রাখতে পারবেন না। তারপরে কেন নিচ্ছি, কারণ এতে করে আপনার অন্তত না হলেও 60% মাথায় থাকবে, যাদের কিছুই মাথায় আগে ছিল না। এবং এত বেশি উপকৃত হবেন, কারণ যারা ম্যাথ কিছুই বোঝেন না, আপনারা একটা বেসিক লেকচার বেসিক কোর্স করে দেখুন, আপনি 2-3টা চ্যাপ্টারের পরে আপনার আর ইয়ে হবে না, মানে আপনার এনার্জি থাকবে না। এই জন্য অন্তত আপনার প্রস্তুতিটা 50% পর্যন্ত যাইতে হয়, তারপরে আবার বেসিক ক্লাস করতে হয়, তখন আপনার এনার্জিটা ধরে রাখতে পারেন। যেই কারণে আমরা বলতেছি যে যারা হচ্ছে 50% এটার উপরে পারবেন, এই যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, তারা আসলে যে কোনো বেসিক ক্লাস করার জন্য রেডি আছেন, মানে করবেন। মানে যে কেউই বেসিক ক্লাস করতে পারে, কিন্তু ওই যে স্ট্যামিনা তো ধরে রাখতে পারে না, যারা কিছুই পারে না, ধৈর্য হারায় ফেলে, তাল মিলাইতে পারে না, পিছনে পড়ে যায়। সো আগে অন্তত একটা লেভেল পর্যন্ত আসতে হবে। এই প্রশ্নটা দেখেন, x প্লাস 2y এর ভ্যালু দেওয়া আছে 4, আর x বাই ওয়াই ইকুয়াল 2, তাহলে এই ওয়াইটা ওই পাশে নিয়ে গেলে x ইকুয়াল 2y। এই x এর ভ্যালু যদি আপনি এখানে বসান, x এর ভ্যালু 2y প্লাস 2y ইকুয়াল 4, তার মানে 4y ইকুয়াল 4, সুতরাং y ইকুয়াল 1। আর y এর ভ্যালু যদি আপনি এখানে বসান, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2। বলতেছে x ইকুয়াল কত, গ নাম্বার হচ্ছে আনসার। দেখছেন কত সহজ, খুবই সহজ। একটি কোণের মান তার পুরো কোণের, এগুলা কিন্তু আর বলার উচিত না, বারবার বলছি, খালি প্রশ্ন পেঁচায় দিচ্ছি। এখন আর সরাসরি বলে নাই, বলতেছে পুরো কোণের মানের অর্ধেক। তাহলে একটা কোণের মান তার পুরো কোণের অর্ধেকের সমান। তার মানে এই পুরো কোণ যদি, একটা কোণ যদি x হয়, তাহলে তার পুরো কোণ বড় 2x, দুইটা মিলে 3x। আমরা জানি পুরো কোণ কখন হয়, যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়। যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে x ইকুয়াল কত, 90কে আমি 3 দিয়ে ভাগ করলে আমার 30 হচ্ছে আমার আনসার। তাহলে এইটাই তো আমার x এর একটা কোণের মান, ক্ষুদ্রতমটা কোণটির মান কত, 30 ডিগ্রি। এখানে কিন্তু অনেকের মধ্যে প্যাচ খেয়ে যায়, 60 আনসার করে দিয়ে আসতে পারে অনেকে। কি ভুল করে, এটা ভাষাটা বুঝতে হবে। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেক, পুরো কোণটাই বড় আর ওই কোণটাই ছোট, এই জন্য পুরো কোণই 2x। বুঝতে পারতেছেন? এই প্রশ্নটা এবার দেখেন, কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটা হচ্ছে 90 ডিগ্রি। ধরেন এইটা এ আর বি, সো এ আর বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুইটা পার্থক্য 20 ডিগ্রি। একটা x হলে আর একটা x প্লাস 20 ধরে নিলাম, তাহলে x আর x প্লাস 20 ইকুয়াল কত, 90। তাহলে 2x ইকুয়াল 20টা ওই পাশে বিয়োগ করলে 70, x ইকুয়াল 35, আর x এর সাথে 20 যোগ করলে হয় হচ্ছে 55, একটা 35 আর একটা 55 দিয়ে বলতেছে ক্ষুদ্রতম কোণটির মান কত, তাহলে 35 হবে আনসার। ঠিক আছে, এবার দেখেন বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে আমার কোনটি সঠিক। বৃত্তকলা কাকে বলে, যাদের জানা নাই তারা বেসিকটা ক্লিয়ার করে নেন, যারা জানে নাই তারা বেসিকটা ক্লিয়ার করে নেবেন। বৃত্তকলা কাকে বলে, এই বৃত্তের মনে করেন এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ, এই পুরা বৃত্তের ক্ষেত্রফল কত, পুরো বৃত্তের ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল আমার কত, পাই আর স্কয়ার। পুরা বৃত্তের ক্ষেত্রফল, পুরা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে, 360 ডিগ্রি কোণ আছে। ঠিক আছে, এখন একটা বৃত্তকলা থেকে যদি আপনি একটা স্লট কেটে নেন, ধরেন এই কোণটা আপনি কেটে নিছেন, এই কোণটা কেটে নিছেন হচ্ছে আমার কত ডিগ্রি, ধরেন আপনারা এই কোণটা নিয়েছেন 60 ডিগ্রি কোণ কেটে নিছেন। তাহলে এই 60 ডিগ্রি যে এরিয়াটা তৈরি করলো, যে ক্ষেত্রফলটা কেটে নিল, এই 60 ডিগ্রির কারণে যে ক্ষেত্রফলটা কেটে নিল, এই ক্ষেত্রফলের এই অংশটিকে আমরা বলতে পারি বৃত্তকলা। একটা কোণের জন্য যে এরিয়াটুকু আমরা কেটে নিতে পারি সেটা পুরোটা বৃত্তকলা। আমরা যদি একটা পিৎজা, গোলাকার পিৎজা থেকে একটা স্লাইস আমরা বের করে নেই, ওইটাই হচ্ছে একটা বৃত্তকলা। ওই কেন্দ্রে যত ডিগ্রি কোণ থাকবে সেই কোণের কারণে ওই বৃত্তকলাটা সৃষ্টি হয়েছে। এবার 360 বৃত্তকলার জন্য কোনটা মানে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে, 360 ডিগ্রির ক্ষেত্রফল হয় হচ্ছে আমার 360 ডিগ্রির ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কয়ার।
তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রফল হবে কত, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360। আর যদি থেটা ডিগ্রি হয়, এই কোণটা আমরা তো জানি না কতটা, আমরা ধরে নিলাম থেটা ডিগ্রি, তাহলে থেটা ডিগ্রির জন্য তাহলে কত হবে, থেটা ডিগ্রির জন্য বেশি হবে, 1 ডিগ্রির চাইতে থেটা ডিগ্রির জন্য বেশি হবে, তাহলে 360 গুণন হচ্ছে থেটা। এখন থেটার নিচে যদি আমরা 360 দেই, থেটা ডিভাইডেড বাই 360 গুণন পাই আর স্কোয়ার। ছোটবেলায় এইভাবে আপনারা মুখস্থ করেছেন অনেকেই। তাহলে থেটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। যারা জানা নাই, প্রসেসটা জানা থাকতো না, তারা প্রসেসটাও নোট করে নেন, প্রসেসটাও নোট করে নেন। এবার দেখেন এই প্রশ্নটা দেখেন, 3 cot a ইকুয়াল 4 হলে সাইন a এর মান বের করতে বলেছে। তাহলে এই 3টা এই পাশে নিয়ে আসলে cot a ইকুয়াল হচ্ছে আমার 4 ডিভাইডেড বাই 3। এখন একটা সমকোণী ত্রিভুজ আমরা বানাই, ধরেন এইটা a কোণ। আচ্ছা, এবার cot মানে কি বলেন তো, tan মানে tan থিটা মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, আর আমরা জানি cot হচ্ছে tan এর উল্টা। সো cot হবে তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে 4 আর লম্ব হচ্ছে 3, আর ভূমি 4 আর লম্ব 3 হলে অতিভুজ 5। এখন সাইনের কথা বলছে, সাইন মানে আমরা কি জানি, আমরা সাইন মানে জানি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত, লম্ব হচ্ছে 3 আর অতিভুজ 5, 3/5 হচ্ছে আনসার। ঠিক আছে, যাদের এখনো মুখস্থ না এগুলো মুখস্থ করে নেবেন। আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত, অনেকে ক নাম্বার দেখাচ্ছেন, ভুল করতেছেন। কস যদি বলতো এইটা হচ্ছে ভূমি হচ্ছে 4, যদি কস বলতো তাহলে আমার কত ওই ক নাম্বার আনসার হতো। এবারে একটা মানসিক দক্ষতা, এগুলো জীবন ঘনিষ্ঠ মানসিক দক্ষতা। এর পিছনে ফিজিক্স রয়েছে, কিন্তু ফিজিক্স হচ্ছে এই মানসিক দক্ষতাতে ফিজিক্স কেউ আপনাকে বুঝাবে না। কেন? কারণ অত সময় নাই আপনাদের জবের সময়ে। বলতেছে কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হবে, সরি কোনো একটা নৌকাকে বেশি গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে কোথায়, পেছনে, সামনে, ডান পাশে না বাম পাশে? আপনি নৌকা যারা চালিয়েছেন তারা এটা জানেন। নৌকার যদি সামনে থেকে নৌকার বৈঠা করেন তাহলে নৌকা শুধু ঘুরবে, নৌকার ভারসাম্য রাখা যায় না, খুব কঠিন হয়ে যায়। নৌকার যদি শুধু এক সাইডে দেন নৌকা নিয়ে যাইতে পারবেন, কিন্তু নৌকাকে যদি সবচেয়ে ফাস্টলি নিয়ে যাইতে চান তাহলে নৌকার পেছনে বসে নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, পেছন থেকে আপনার মানে করে বৈঠা দিয়ে হচ্ছে ওই যে বৈঠা বেয়ে হচ্ছে আপনাকে এটা করতে হবে। সো সবার শেষে পেছনে ক নাম্বারে হবে আনসার, সবার শেষে। যারা জানা নাই, নৌকাতে এটা করেন নাই, বাম পাশে বলতেছে একজন, বাম পাশে কিন্তু না। সো নৌকায় কিন্তু উঠার অভিজ্ঞতা একদমই নাই। ঠিক আছে, পেছনে করতে হবে, পেছনে। ঠিক আছে, ছেলেরা দেখতেছি বেশি ভুল করতেছে এটা, ছেলেরা বেশি। আর নৌকার ভারসাম্য রাখা কিন্তু খুব টাফ একটি ব্যাপার। আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন ওই 4 বন্ধু মিলাই আমরা নৌকায় গেছিলাম। তো নৌকায় যে নৌকা টোকা ডুবাই নিয়ে মনে করেন যে নৌকা পরে তুলে, মানে এরকম বুক পানিতে হচ্ছে, তো তো কি করব, এই শাপলা বিলে যে এই কাজটা হয়েছে তখন ভিজেই গেছে, তখন নৌকারেই তুলে আমরা নিয়ে আসছি টেনে, আর উপরে উঠেই নাই, সাহসই পায় নাই, কারণ উপরে উঠছে আবার ডুবে গেছি। তো কয়বার এরকম উঠবো আর ডুববো, তো নৌকারেই পরে টেনে নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, এবারে আসেন ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে, তার মানে ধারাবাহিকভাবে 18তমর বাম দিকে আবার 10তম অক্ষর কোনটি? কয়টা আছে মোট? 26টি। প্রথমতমকে প্রথম এ, শেষতমকে 26তমকে 26তম জেড। এখন 18তম যে আবার 10তম, 18তমের বামে 10তম, তাহলে 18তম থেকে আমি 10তম বিয়োগ করবেন, 8তম বর্ণটাই হবে সেই বর্ণ। 8তম কে আছে এ বি সি ডি ই এফ জি এইচ, 8 নাম্বার দেখেন এইচ, ক নাম্বার হবে আনসার। বুঝতে পেরেছেন? খুবই সহজ, কঠিন না কিন্তু। এইচ হবে আনসার। ঠিক আছে, আজকের দিনের লাস্ট ওয়ান, এইটা হচ্ছে দাগাবেন, এইটা দাগাবেন,
এবং দাগানোর সাথে সাথে বলবেন, যারা এটা দাগাই ফেলবেন তারা বলবেন যে আজকের দিনে আপনার কয়টা হয়েছে, আজকের দিনে কয়টা হয়েছে এইটা বলবেন। আজকের দিনের কয়টা হয়েছে এইটা বলবেন। কেউ যদি কয়টা হয়েছে এটা না বলে পার্সেন্টেজ বলতে চান, তাহলে ক্যালকুলেটর ইউজ করে আপনার যে কয়টা হয়েছে, ধরেন আপনার 30টা হয়েছে, 30 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত 35 দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে তার সাথে 100 গুণ করে পার্সেন্টেজ বলবেন। সংখ্যাই বলেন, কোনো সমস্যা নাই। প্রশ্নটা দেখেন, 1994 সালের 1 ডিসেম্বর, অনেকে আবার 1 ডিসেম্বর বলে ফেলেন। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার ছিল। 1995 সালের ওই একই দিন, তার মানে 1 ডিসেম্বর 1994 এর 1 ডিসেম্বর হচ্ছে বৃহস্পতিবার। 1995 সালের 1 বছর পরে ঠিক ওই একই দিন 1 ডিসেম্বর আসলে কি বার? এখন আপনারা একটা জিনিস মাথায় নিয়ে আসতে হবে। দুইটা জিনিস মাথায় নিয়ে আসবেন, তবে একটা যেটা স্পেশাল জিনিস ওটা অনেকে ভুলে যাবেন। শুক্রবার, তার মানে জানেন আপনি, ঠিক আছে। তা আমি ব্যাখ্যাটা একটু বলি। আমার সাধারণ বছর হলে, সাধারণ যেটাকে আসলে নন লিপ ইয়ার বলা হয়, অধিবর্ষ না, নন লিপ ইয়ার। তো নন লিপ ইয়ার কিন্তু 365 ডেজ। আর যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার মানে হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসটা 28-এর জায়গায় 29টা দিন থাকে, তাহলে কিন্তু লিপ ইয়ার হইলে কিন্তু আরো একটা দিন বেড়ে যায়, 366 ডেজ। এখন আমরা 2024 সাল লিপ ইয়ার ছিল, 20 সাল লিপ ইয়ার ছিল, 4 বছর করে করে পরে পরে লিপ ইয়ার হয়। তার মানে 2010 সাল, 2012 সাল, 2008 সাল, 2004 সাল, 2000 সাল, 1996 সাল, তারপরে 96 এর আগে 1992। তো 94, 95 কেউ কিন্তু লিপ ইয়ার না, 95 কিন্তু লিপ ইয়ার না। তো লিপ ইয়ার না হওয়া মানে 365 দিন। 365 দিনকে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 52 উইক, 52 উইকস 1 ডে। তার মানে 52টা সপ্তাহর পরে আরো একটা দিন অবশিষ্ট থাকতেছে। তার মানে 1 বছর পরে কোনো যদি লিপ ইয়ার না হয়, তাহলে 1 বছর পরে একই দিনটা একদিন পরে হয়। যেমন 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার, তাহলে 95 সালের 1 ডিসেম্বর ওই একদিন হবে একদিন পরে। বৃহস্পতিবারের একদিন পরে কি বার হয়? শুক্রবার হয়। বুঝতে পারতেছেন কেন? কারণ আমরা জানি আজকে ধরেন হচ্ছে কি বার, আজকে বুধবার হলে 1 সপ্তাহ পরে আবার বুধবার হবে। এখন যদি আমি বলি ভাই 1 সপ্তাহ একদিন পরে কি হবে, তখন তো বৃহস্পতিবার হবে। সো এই যে 52 উইক, 52টা সপ্তাহ পরে কি হবে, এই হচ্ছে আমার বৃহস্পতিবারই হবে। আর 52 সপ্তাহ একদিন পর তাহলে কি ঘটনা ঘটতেছে? শুক্রবার হবে। আর যদি লিপ ইয়ার হইতো তাহলে 2 ডেজ থাকতো অবশিষ্ট, তাহলে পরের দিনের পরের দিন। যদি এইরকম প্রশ্ন আসে আর ওই সালটা দেওয়া থাকতো লিপ ইয়ার, যদি প্রশ্ন করতো 1993 সালের 1 ডিসেম্বর, 1995 দূর কত নাম্বার, 96 হচ্ছে 96তম বছর হচ্ছে লিপ ইয়ার ছিল। বলতেছে 1995 সালের, প্রশ্নটা যদি এখানে 95 দিত, 1995 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1996 সালের 1 ডিসেম্বর কি তারিখ, কি বার, তখন 2 দিন পর হইতো, তখন বৃহস্পতি শুক্র শনিবার হচ্ছিল আনসার। না ভাই, আহমেদ রাসেল ভাই ভুল বলতেছেন। 4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার না। লিপ ইয়ার বের করার হচ্ছে প্রসেস আছে। কোনো একটা সংখ্যা, কোনো একটা বছর লিপ ইয়ার হবে কিনা এইটার জন্য আপনাকে বছরটা 400 দিয়ে ভাগ করতে হবে। যদি 400 দিয়ে ভাগ চলে যায় তাহলে বছরটা লিপ ইয়ার, কোনো সন্দেহ নাই। আর কোন বছর 4 দিয়ে গেলেও যে লিপ ইয়ার হবে, 4 দিয়ে গেলে অধিকাংশ লিপ ইয়ার, কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন 100কে তো তার 4 দিয়ে ভাগ করতে পারেন, 100 বছরকে লিপ ইয়ার, নেটে সার্চ দেন, ইজন্ট 100 হচ্ছে তো কি 110th, মানে 100 ইয়ার ওয়াজ আ লিপ ইয়ার অর নট, এভাবে আপনি দেন, দেখবেন 100তম বছর লিপ ইয়ার ছিল না,
200-কেও 4 দিয়ে ভাগ করা যায়, 200তম বছর লিপ ইয়ার ছিল না। 300-কেও 4 দিয়ে ভাগ করা যায়, 300তম বছর লিপ ইয়ার ছিল না। 400তম বছর আবার লিপ ইয়ার ছিল। এরকম ভাবে 2000 মানে 2100 মানে এই যে এখন 2000 কত সাল চলে, যদি 2100 সালে আপনি যান, 2100 সাল, 2100 সালে যখন যাবেন, তার মানে 2100 সালে যখন যাবেন 4 দিয়ে ভাগ যাবে, কিন্তু 2100 সাল কিন্তু আপনার লিপ ইয়ার না। ঠিক আছে, বুঝতে পারছেন? নোট ডাউন করে রাখেন। কার কয়টা হয়েছে এবার বলেন, ক্লাস কিন্তু শেষ। ইয়েস, শেষের দুইটাকে 4 দিয়ে ভাগ করতে পারলে হবে, কিন্তু 0 0 বাদে। 0 0 যখনই আসবে তখনই 400 দিয়ে ভাগ, তার মানে 100তম বছর লিপ ইয়ার না, 200তম বছর লিপ ইয়ার না, 300তম লিপ ইয়ার না, কিন্তু 400তম বছর লিপ ইয়ার। 500তম বছর লিপ ইয়ার না, 600তম বছর লিপ ইয়ার না, 700তম বছর লিপ ইয়ার না, 800তম বছর লিপ ইয়ার। 1100 1200 1300 লিপ ইয়ার না, সরি 1200 লিপ ইয়ার। 1300 1400 1500 লিপ ইয়ার না, 1600তম বছর লিপ ইয়ার। 17 18 1900 লিপ ইয়ার না, 2000 সাল কিন্তু লিপ ইয়ার ছিল। 25টা হয়েছে। একজনের স্বস্তি প্রসাদ মণ্ডল আপুর হয়েছে 32টায়, 91%। ওয়াও, মানে অসাধারণ। জুবায়ের ভাই 33টা, সর্বনাশ। সাব্বির মিয়া হয়েছে 31টা। রিয়েল লাইফ পরীক্ষায় ছাড়া বীজগণিতের কাজ কি? বীজগণিত যদি না হইতো, অনেকে তো পরে যারা পরবর্তীতে এসে বলে ক্যালকুলাসের কাজ কি। বীজগণিতের মাধ্যমে তো ছোট ছোট কাজগুলা করা হচ্ছে। ক্যালকুলাস তো পুরা মানে বীজগণিতের চূড়ান্ত রূপে যায় ক্যালকুলাস পাবেন। ক্যালকুলাস দিয়ে এই যে যত মহাকাশ নিয়ে গবেষণা করতেছে, বলতেছি যে পৃথিবীর ব্যাস এত, পৃথিবীর এই দিক থেকে ওই পাশে কি ফোঁটা করে ব্যাস নির্ণয় করছে? আমরা বলতেছি যে মঙ্গলের আয়তন এতটুকু হবে, মঙ্গলের ভর এতটুকু, সূর্যের ভর এত। কিভাবে বের করছে? এই বীজগণিতিক রাশি ক্যালকুলাসে দিয়ে ইউজ করে আপনার সবগুলা ব্যবহার করা হয়। সো বিজ্ঞানের যত কিছু দেখতেছেন, আপনার কারেন্টের পরিমাণ আমরা যে বের করতেছি, আপনার এই যে ডিভাইস ফোন যে চলতেছে, পুরা আমরা আপনাদেরকে অবাস্তব সংখ্যা কি বলেছিলাম না? তো বীজগণিত তো ভাই বীজগণিত, অবাস্তব সংখ্যাতে যে একটা আই থাকতেছে, অবাস্তব সংখ্যাতে যে একটা আই থাকতেছে, ইমাজিনারি সাইন, এই যত ইলেকট্রিসিটি আপনারা ইউজ করতেছেন, আমরা ইউজ করতেছি, এই ইলেকট্রিসিটির ক্যালকুলেশন দাঁড়ায় আছে এই আই এর উপরে। আই ছাড়া কোনো ইলেকট্রিসিটির ক্যালকুলেশন আপনি করতে পারবেন না। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পুরো সেক্টরটা যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বলেন, তার মানে টেকনোলজির যত কিছু দেখতেছেন সবকিছু বীজগণিতের উপর দাঁড়ায় আছে। এবং এই বীজগণিতের মেজর অংশ হচ্ছে ইমাজিনারি সেকশন, কল্পনার রাজ্য। আমরা এটাকে আসলে বাস্তবে দেখতে পাই না, কিন্তু খাতা কলমে করে ওইটাই পয়েন্ট পাচ্ছি। ওইটা দিয়েই আপনি হচ্ছে ওই যে কি করতেছেন না, এমআরআই করতেছেন, কিন্তু যত সিগন্যাল আসতেছে কিন্তু সব এই বীজগণিতের মাধ্যমে। সিগন্যাল মানেই হচ্ছে সেটা ত্রিকোণমিতিক কিন্তু ফাংশন। ঠিক আছে, 5টা ভুল হয়েছে, অনেকের অনেকগুলোই হয়েছে। তাহলে ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।